আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাস্টার ক্লাসে। তো আজকে হচ্ছে আমরা যোগজীকরণের দ্বিতীয় ক্লাসে এসেছি এবং আজকে আমি তোমাদের সাথে যথারীতি আছি শোভন। তো আজকে হচ্ছে আমরা তিনটা টাইপ নিয়ে আলোচনা করব। তিনটা টাইপই হচ্ছে খুব ছোট ছোট, এখান থেকে মাঝে মধ্যে ম্যাথ আসে। তো আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি যে কোনটার স্ট্র্যাটেজি কিরকম, সেটাই আজকে আমরা মূলত দেখবো। তো আমাদের মূলত এই চেহারার যদি কোনো ম্যাথ থাকে যে ইন্টিগ্রেশন অফ উপরে 1, নিচে এখানে প্লাস সাইন এক্স ডিএক্স, এরকম চেহারার যদি ম্যাথ থাকে, অথবা যদি এই প্লাসের জায়গায় মাইনাস থাকে, অথবা যদি কিনা এই সাইনের পরিবর্তে কস থাকে, তখনকার ম্যাথগুলো আমরা কিভাবে করব সেটাই মূলত আমরা এই কেসটাতে আলোচনা করব। সো এই কেসে আমাদের মূল কাজ হবে যে যেই টার্মটা এখানে হরে থাকবে তার অনুবন্ধী বা বিপরীত রাশি দিয়ে আমি গুণ করব। কথাটার মানে কি, যদি কিনা এখানে 1 + sin x থাকে, আমি 1 - sin x দিয়ে গুণ করব। গুণটা করলে কি লাভ হবে? লাভ হবে যেটা, যে তখন আমরা যে এই যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবো। যেমন গত ক্লাসে আমরা বারবার আলোচনা করেছিলাম যে sec² x dx, এটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে আমরা tan x পাই। আবার এখানে sec x tan x কে ইন্টিগ্রেট করলে আমরা sec x পাই, ঠিক আছে। আবার সিমিলার ভাবে cosec² x কে আমরা ইন্টিগ্রেট করলে পাই -cot x, এখানে একটা মাইনাস হবে, বি কেয়ারফুল। এবং cosec x cot x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই -cosec x, ঠিক আছে। সো বেসিক্যালি যারা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলা পারো, তারা কিন্তু বাই ডিফল্ট এই ফর্মুলাগুলো আসলে পেরে যাবা, ঠিক আছে। আর আমরা গত ক্লাসে বারবার বলেছি যে একটা কিন্তু প্লাস সি লিখতে হবে ম্যাথ শেষে, সো বি কেয়ারফুল যাতে ভুল না হয়। চলো আমরা ম্যাথসে চলে যাই। তো এখানে একটা ম্যাথস আছে, এটা আর ইউতে এসেছে। সো এই ম্যাথসটা আমরা কিভাবে করতে পারি? সো প্রথমে এখানে ইন্টিগ্রেশন অফ, এখানে হচ্ছে আমরা 1 লিখলাম, এখানে 1 + cos x dx লিখলাম। সো এই ম্যাথটা আমরা দুটো অ্যাপ্রোচে করতে পারি। প্রথম অ্যাপ্রোচ হতে পারে এখানে যে স্ট্র্যাটেজিটা আমি ডিসকাস করেছি, তুমি এইভাবে ম্যাথটা করতে পারো। অথবা এটা আরেকটু সহজ ভাবে করা যায়। প্রথমে আমি একটু সহজটাই দেখাই। একটু সহজ কিভাবে, কারণ হচ্ছে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা শিখেছিলাম যে 1 + cos² x = 2 cos² x, ঠিক আছে। তো তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো, তাহলে কিন্তু তোমার এখানকার ম্যাথটা আরো অনেক ইজি হয়ে যায়। কিভাবে? চলো আমরা লক্ষ্য করি। সেখানে আমি দিলাম ইন্টিগ্রেশন অফ, এখানে 1। এই যে 1 + cos x টা আছে, এটা আমি মনে মনে হচ্ছে টুয়াইস এক্স চিন্তা করি। তাহলে সেক্ষেত্রে আমি ওই ফর্মুলা ব্যবহার করে কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে 2 cos² x/2 dx। আশা করি তুমি বুঝতেই পারছো যে এখানে আমি কি করেছি। এখানে cos x আছে, এটাকে আমি 2 × x/2 চিন্তা করেছি। তাহলে সেক্ষেত্রে কি 2 cos² x/2, ওই ফর্মুলাটা আমি খুব ইজিলি ব্যবহার করতে পারি। তো এরপরের লাইন তো খুব সিম্পল, আমরা জানি কনস্ট্যান্টটাকে চাইলে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারি। যদি বাইরে নিয়ে যাই সেখানে এখানে কি হবে? এখানে হবে 1/2। আর এই যে 1/cos² x ছিল, এটাকে আমি একেবারে কি লিখে দিতে পারি? এটাকে লিখে দিতে পারি হচ্ছে sec² x/2 dx, ঠিক আছে। আর আমরা গত ক্লাসে কিন্তু কয়েকবার এই ম্যাথটা করা শিখেছি। আমরা জানি sec² x/2 কে যদি ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে আমি কি পাবো? এই পাশে পাবো tan x/2, ঠিক আছে। আর আমরা শিখেছিলাম যে এটার সাথে যে সহগটা থাকবে, সেই সহগটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে হাফ। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি জাস্ট হাফ দিয়ে ভাগ করে দিব। আর এখানে কিন্তু আগে থেকে একটা হাফ ছিল, ঠিক আছে। তাহলে এই হাফ আর এই হাফ যদি আমি কাটাকাটি করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এখানে একটা প্লাস সি অবশ্যই দিবা, বারবার বলেছি। তাহলে ফাইনালি এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে tan x/2 + c। সো আনফরচুনেটলি এখানে আমাদের অপশনগুলো কারেক্ট নাই, অপশনগুলোর সাথে মিলে নাই, বাট এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আর পাশাপাশি আরেকটা স্ট্র্যাটেজি কি হতে পারে? আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা এইখানে যে জিনিসটা আলোচনা করেছি, আমি পুরাটার করে দিচ্ছি না, আমি জাস্ট আইডিয়াটুকু তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি রেকমেন্ড করব যখন 1 + cos x অথবা 1 - cos x থাকে, তখন আসলে এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ইউজ করে ম্যাথ করলে সময় কম লাগবে, ঠিক আছে। আর যদি এই যে যেই টাইপ বা যেই স্ট্র্যাটেজির কথা এখানে বলা হয়েছে, সেটা নিয়ে যদি বলি, যেমন আমি যদি জাস্ট দুই একটা লাইন তোমাদেরকে লিখে দেই, এখানে কি করবে? সর্বপ্রথম উপরে লিখবে হচ্ছে, এখানে নিচে ছিল 1 + cos x, তাহলে এটার অনুবন্ধী রাশি কি হবে? অনুবন্ধী রাশি হবে 1 - cos x, ঠিক আছে। তাহলে উপরেও কি লিখবে? তুমি 1 - cos x লিখবে। দেন এখানে তুমি যদি নিচে ক্যালকুলেট করো, a + b × a - b এর ফর্মুলা যদি তুমি ব্যবহার করো, এখানে তুমি কি লিখতে পারো? 1 - cos² x dx। আর উপরে কি থাকবে? 1 - cos x। এই যে নিচে 1 - cos² x আছে, এটাকে চাইলেই তুমি কি লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 1 - এখানে cos x, আর এখানে তুমি লিখতে পারো হচ্ছে sin² x dx। তাহলে উপরে যেহেতু কিনা এখানে 1 - cos x আছে একটা ভগ্নাংশ আকারে, এটাকে চাইলে কিন্তু আমি আবার আলাদা করে লিখতে পারি। সেক্ষেত্রে এটাকে আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ, এখানে 1 - এখানে হচ্ছে sin²x, আর এখানে মাইনাসটা আসবে, আর এখানে হচ্ছে cos x sin² x dx।
সো অলরাইট, সো আমার আই গেস তোমরা বুঝতেই পারছো বাকি পার্টটুকু আমি আসলে কি করব। এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আছে, যেটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। আর এখানে কজ এক্স বাই সাইন এক্স কে তুমি লিখতে পারো কট এক্স, আর আরেকটা 1 বাই সাইন এক্স থাকবে, সেটাকে তুমি লিখতে পারো কোসেক এক্স। তার মানে আমরা এখানে যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলাগুলো ব্যবহার করেও কিন্তু এই যে নিচের ফর্মুলা দুইটা, এই ফর্মুলাগুলো ব্যবহার করেও আমি অঙ্কটা করতে পারবো। তো তাহলে কি হলো, আমরা চাইলে এই স্ট্র্যাটেজিতেও ম্যাথটা করতে পারি অথবা এখানেও ম্যাথটা করতে পারি। আমাদের এখানে অপশন গুলা ভুল দেওয়া, মানে যে পরীক্ষাটি এসেছিল আনফরচুনেটলি সেখানেই ভুল ছিল, সেখানে কারেক্ট অ্যান্সার হবে tan x বাই 2 প্লাস c। অলরাইট, এবার আমরা নেক্সট টাইপে চলে যাই। সো নেক্সট টাইপের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমরা যদি কিনা সাইনের কোন একটা পাওয়ার দেখি বা কজের যদি কোন একটা পাওয়ার দেখি, সেই ম্যাথগুলো আসলে আমরা কিভাবে করব, সেখানে প্রত্যেকটা স্ট্র্যাটেজি ইন ডিটেইলে ডিসকাস করা আছে। যেমন প্রথমটার ক্ষেত্রে বলা আছে যদি পাওয়ার বিজোড় পূর্ণ সংখ্যা হয়, তাহলে এখানে যদি বিজোড় কোন একটা টার্ম থাকে, সাপোজ এখানে মনে করো 5 আছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি প্রথমে তোমার টার্গেট থাকবে হচ্ছে এই সাবস্টিটিউট করে ম্যাথগুলা করা। তাহলে তুমি এখানে কজ এক্স সমান জেড ধরতে হবে। এই জন্য এই যে 5 আছে এটাকে তুমি এমন ভাবে লিখবা যাতে কিনা হচ্ছে এটা কজের একটা প্যাটার্নে তুমি নিয়ে যেতে পারো, এবং ইভেনচুয়ালি তোমার কাজ থাকবে হচ্ছে সাইন এক্স সমান জেড ধরে, যদি যখন কিনা আবার কস টু দি পাওয়ার এম থাকবে, তোমার টার্গেট থাকবে সাইন এক্স সমান জেড ধরা। তাহলে যদি আমি ইন শর্টে বলি, যখন তুমি সাইনের কিছু একটা পাওয়ার দেখবা, তোমার টার্গেট থাকবে জেড সমান কস ধরা, আর যখন কিনা তুমি কজের কোন একটা বিজোড় পাওয়ার দেখবা, তোমার টার্গেট থাকবে হচ্ছে সাইন সমান জেড ধরা। সো এই স্ট্র্যাটেজিক্যালি তুমি আগাতে পারো। আর যদি কিনা এটা পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা 2 সাইন স্কোয়ার বা 2 কজ স্কোয়ার, যে একটু আগে যে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে 2 কজ স্কোয়ার, সিমিলার ভাবে কিন্তু আমরা 2 সাইন স্কোয়ারের একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করতে পারি। মানে মূল কথা হচ্ছে যে আমরা চেষ্টা করবো আইদার কোন একটা ফর্মুলার মধ্যে জিনিসগুলোকে ফেলতে, অথবা এমন ভাবে সাজাবো যাতে এটাকে আমি সাইন এক্স সমান জেড ধরতে পারি যখন কজের পাওয়ার থাকবে, এবং আমি কস সমান কিছু একটা কস এক্স সমান জেড ধরতে পারবো যখন সাইনের পাওয়ার থাকবে। পুরো জিনিসটা আমরা এভাবে সাজাবো। একটা ম্যাথ করলে মনে হয় আরো ক্লিয়ার হবে। চলো আমরা ম্যাথের মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো প্রথম যে ম্যাথটা যেটা এগ্রি গুচ্ছতে এসেছে 21-22 সালে, তো এটা করার জন্য আসলে এত কিছু জানারও প্রয়োজন নেই, গত ক্লাসের নলেজই যথেষ্ট। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আমরা যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের রিভার্স ফর্মুলাগুলোর কথা একটু জাস্ট সংক্ষেপে মনে করি, আমরা বলেছিলাম যে সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি এটা হয়ে যায় হচ্ছে কজ এক্স। আবার আমরা শিখেছিলাম যে কজ এক্স কে যদি কিনা আমরা ডিফারেন্সিয়েট করি এটা হয় মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তাহলে এইবার আমরা বলেছিলাম তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স সমান কত, এটা বলেছিলাম আমরা কজ এক্স। মাইনাসটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি মাইনাস কজ এক্স। আই গেস তোমাদের অলরেডি জিনিসগুলো মুখস্থ হয়ে গেছে। তাহলে এবার দেখো এখানে কিন্তু জাস্ট ডাইরেক্ট সাইন এক্স ডিএক্স আছে। তাহলে আমরা গত ক্লাসের নলেজ দিয়ে ম্যাথটা করতে পারি। গত ক্লাসে আমরা কি শিখেছি, সাইন কিছু একটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, মাইনাস কস কিছু একটা হয়। আর এই যে কিছু একটা, সেই সহগটাকে আবার কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে আমি মাইনাস এ দ্বারা জাস্ট ভাগ করে দিব, তাহলে এখানে হবে প্লাস সি, ঠিক আছে। জাস্ট এক লাইনে ম্যাথটা শেষ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের ম্যাথের অ্যান্সারটা হচ্ছে অপশন বি, ঠিক আছে। প্রথম এখানে আমাদের ইজিলি ম্যাথটা হয়ে গেল। অলরাইট, এবার পরের ম্যাথটা করার চেষ্টা করি। সো এইখানে পাওয়ার বিজোড় আছে, তুমি চাইলে হচ্ছে আমরা প্রথমে যে স্ট্র্যাটেজি বলেছি সেই স্ট্র্যাটেজি দিয়ে ম্যাথটা করতে পারো, অথবা এটা তুমি আরো সহজে করতে পারো, ঠিক আছে। সো আরো সহজে কিভাবে করা যায়, যেমন আমরা হচ্ছে একটা ফর্মুলা শিখেছিলাম যে কস, আমরা শিখেছিলাম হচ্ছে কস 3 এর কিন্তু একটা ফর্মুলা শিখেছিলাম, ঠিক আছে। সো কস 3 এর ফর্মুলাটা কিরকম ছিল, কস 3 এর ফর্মুলাটা ছিল 4 cos কিউব a মাইনাস 3 cos a। সো এই ফর্মুলাটাই ব্যবহার করে তুমি খুব সহজে ম্যাথটা করতে পারো। যেমন এখানে cos 3a আছে, তাহলে এখানে যদি কিনা আমি অল্প একটু জাস্ট ডান বাম সরাই পক্ষান্তর করি, তাহলে এখানে আমি কি লিখতে পারি, 4 cos কিউব a সমান এখানে হবে cos 3a প্লাস 3 cos a। তাহলে তুমি এই ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই কিন্তু ম্যাথটা করে ফেলতে পারো। যেমন আমি যদি প্রশ্নটা তুলি, cos কিউব x dx, ঠিক আছে। তাহলে এবার দেখো আমার কিন্তু ফর্মুলার জন্য এখানে একটা 4 লাগবে। তাহলে এখানে আমি যে কাজটা করব, এখানে 4 cos কিউব x dx লিখবো। যেহেতু অ্যাডিশনাল একটা 4 আমি এনেছি, তাহলে এখানে এটাকে সিম্পলিফাই করার জন্য এখানে একটা 1/4 দিয়ে ভাগ করতে হবে। কনস্ট্যান্টটা ওর মতো থাকুক, কোনো সমস্যা নাই। তাহলে এখানে 1/4 ওর মতো থাকুক, আর এই 4 cos কিউব x এর পরিবর্তে আমি এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এটা যেটা হবে cos thrice x প্লাস 3 cos x, দেন এখানে জাস্ট dx। দেন এখানে যদি ফার্দার আমি ক্যালকুলেট করি, 1/4 ওর মতো থাকুক। এই যে cos thrice x ওকে যদি আমি ইন্টিগ্রেট করি, আমরা একটু আগে দেখেছি যে এই যে cos x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কি, sin x। তাহলে এখানে যেটা হবে sin
থ্রাইস এক্স। আর এই যে কোফিসিয়েন্ট বা সহগটা আছে, সহগটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। দেন এখানে আবার প্লাস 3 কনস্ট্যান্টের মতো থাকুক, কজ এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, সাইন এক্স। তো আমাদের ম্যাথ কিন্তু প্রায় শেষ, জাস্ট অপশনের সাথে মিলানোর জন্য এবার আমরা একটু জাস্ট সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই যদি করি, এখানে নিচে যেহেতু একটা 3 আছে, 1/3 কমন নেই, 1/3 কমন নিলে এখানে আসবে 1/12, তাহলে এখানে আসবে সাইন থ্রাইস এক্স। আর যেহেতু 3 কমন নিয়েছিলাম, তাহলে কিন্তু এখানে 3 এর পরিবর্তে কি চলে আসবে, 9 চলে আসবে। তাহলে হচ্ছে 9 সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আমাদের অপশন হচ্ছে 1/12 সাইন, তাহলে অপশন হচ্ছে ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অলরাইট, সো এরপর হচ্ছে যে আমরা নেক্সট টাইপে চলে যাই, এটা আজকে লাস্ট টাইপ এবং এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। সো এই টাইপেরটার মধ্যে আমাদের স্ট্র্যাটেজি গুলা কি, অনেকটা আগের স্ট্র্যাটেজি গুলাই, যদি কিনা এবার দুইটা টার্ম গুণ আকারে আছে, সাইন কিছু একটা আছে, সাথে কস কিছু একটা আছে, দুইজন যদি গুণ আকারে থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে এম ও এন উভয় যদি বিজোড় হয়, তাহলে হচ্ছে সাইন এক্স বা কজ এক্স যে কোনো একজনকে আমি জেড ধরবো। ঠিক আছে, তবে যেটা পাওয়ার বড় সেটা জেড ধরলে কিছু সুবিধা পাওয়া যায়। মানে এই কথাগুলো জাস্ট আমি রিডিং পড়ে গেলে তোমরা অত ভালো বুঝবা না, বাট আমি একটু জাস্ট বলছি, তোমরা শুনো, পরে ম্যাথ যখন করাবো তখন এটা আরো ভালো ফিল করতে পারবা। আচ্ছা, এরপর যেটা বলেছি যে এম এবং এন এটা যদি যে কোনো একটা জোড় এবং অপরটা বিজোড় হয়, সেক্ষেত্রে জোড়ের পাওয়ার যেটা সেটা সমান জেড ধরলে ম্যাথটা করতে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আর এম ও এন উভয় যদি জোড় হয়, সেক্ষেত্রে হচ্ছে একটু আগে বললাম ওই যে 2 সাইন স্কোয়ার বা 2 কজ স্কোয়ারের যে ফর্মুলা গুলো, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারের যে ফর্মুলা গুলো, এগুলোর সাপেক্ষে করলে হচ্ছে ম্যাথটি একটু ইজি হবে। আর পাশাপাশি এখানে কিন্তু একটু আগে যে ম্যাথ করেছি কস কিউব বা সাইন কিউব, এটার জন্য কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করলে ম্যাথগুলো ইজি হবে। ঠিক আছে, তো একটু ম্যাথ করি, তাহলে জিনিসগুলো আমাদের একটু প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি কিনা প্রথম ম্যাথের দিকে লক্ষ্য করি, যে এখানে আমরা যেটা করব, দেখো কি কি আছে। সো এখানে যদিও লিমিট দেওয়া আছে এবং আমরা হচ্ছে যে নির্দিষ্ট যোগজীকরণের ম্যাথগুলো করার জন্য আলাদা একটা টাইপ রেখেছি, বাট এটা যদি এই টাইপের মধ্যে পড়ে, আমরা জাস্ট একটু সামারিটা বুঝাই দিই। সো আমরা আপাতত অনির্দিষ্ট যোগজীকরণ চিন্তা করি ম্যাথটা করি। সো আপাতত আমি এখানে লিমিটটা নিয়ে কনসার্ন না থাকি। কি আছে এখানে, প্রথমত আছে হচ্ছে কস কিউব এক্স, এখানে আছে হচ্ছে রুট ওভার সাইন এক্স ডিএক্স। এখন এই ম্যাথটা নর্মালি তোমার পক্ষে করা পসিবল না, যেটা করতে হবে এটাকে সামহাও সাবস্টিটিউট করতে হবে। এখন যেহেতু কজ আছে, দেখো এটাকে চাইলে আমি এভাবে ভেঙে লিখতে পারি, কজ স্কোয়ার এক্স রুট ওভার সাইন এক্স, আর লাস্টের কজ এক্সটা আমি আবার আলাদা লিখলাম। তাহলে যেটা হচ্ছে কি, এখানে কজ স্কোয়ার এক্স আছে, এখানে কজ এক্স আছে, এখানে রুটের ভিতর সাইন এক্স আছে। তো লাভটা কি হচ্ছে, লাভটা হচ্ছে এই যে রুটের ভিতর সাইন, ওকে তো আমি চেঞ্জ করতে পারবো না, বাট এই যে কজ স্কোয়ার আছে ওকে চাইলে আমি কি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারবো। আর সাইন সমান যদি আমি জেড ধরি, তখন আবার এই টার্মটাকে আমি রিপ্লেস করতে পারবো। কিভাবে করব দেখো, সর্বপ্রথম এখানে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখলাম। ঠিক আছে, রুট ওভার সাইন এক্স ওর মতো থাকুক, কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে কজ এক্স ডিএক্স থাকুক। দেন আমি যদি এখানে সাবস্টিটিউশনটা করি, সাবস্টিটিউশন করলে আমি এখানে জেড সমান ধরবো হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, তাহলে এবারে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই পাশে আসবে হচ্ছে ডিজেড, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স ডিএক্স। তাহলে এবার আমার কাজ কি, আমি জাস্ট ভ্যালুগুলা বসাই। তাহলে এখানে ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার সাইন এক্স এর জায়গায় কি হবে, এখানে হবে রুট ওভার জেড। আর এই যে কজ এক্স ডিএক্স আছে, এর পরিবর্তে আমি কি লিখবো, এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে এবার নর্মাল জাস্ট এটা অ্যালজেব্রিক একটা ম্যাথ হয়ে গেল, এটা এখন আর ত্রিকোণমিতির কঠিন কোনো ম্যাথ না। তাহলে এখন আমি যদি কিনা এদেরকে গুণ করি, তাহলে দেখো কি হবে। সো প্রথমে 1 এর সাথে যদি রুট ওভার জেড গেট গুণ করি, তাহলে এটা জাস্ট রুট ওভার জেড, এবং রুট ওভার জেড কে চাইলে আমি একবারে জেড টু দি পাওয়ার হাফ লিখে ফেলতে পারি। ঠিক আছে, আর দেন জেড স্কোয়ারের সাথে যদি রুট ওভার জেড বা জেড টু দি পাওয়ার হাফ আমি গুণ করি, তাহলে এখানে যেটা হবে এই 2 আর এর সাথে হাফ হচ্ছে যোগ হবে। সো আই গেস তোমরা এই ক্যালকুলেশন গুলো মুখোমুখি করতে পারো। এটা হচ্ছে 4 আর 1 5 হবে, আমি একবার উত্তরটা লিখে দিই, এটা হবে 5/2। তাহলে এখানে যেটা আসবে এটা হচ্ছে 5/2, আর এখানে হচ্ছে ডিজেড। তাহলে এরপরের কাজ কি, এরপরের কাজ খুব সিম্পল, আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেট করব। সেটাকে যদি ইন্টিগ্রেট করি, জেড কে যদি ইন্টিগ্রেট করি, তাহলে জেড টু দি পাওয়ার হাফ, আমরা যদি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে ম্যাথটা করি, তাহলে উপরে কি আসবে, উপরে আসবে হচ্ছে হাফ প্লাস 1, নিচে আবার ডিভাইডেড বাই হাফ প্লাস 1, এখানে মাইনাস, এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1, এখানে 5/2 প্লাস 1। ঠিক আছে, সো দেন আমি যদি এখানে ফার্দার ক্যালকুলেট করি, তাহলে এই পাশে কি আসবে, আচ্ছা এটা একটু জাস্ট বক্স আকারে দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে এই পার্টটাতে আমরা সাবস্টিটিউট করেছি। অলরাইট, সো এবার তাহলে হচ্ছে এই জায়গায় আমরা বাকি ক্যালকুলেশনটুকু কন্টিনিউ করি। আর এখানে যদি অনির্দিষ্ট যোগজীকরণ থাকে, সেক্ষেত্রে একটা প্লাস সি দিতে হবে, নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে আলাদা করে প্লাস সি দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখানে হবে জেড, এখানে আসবে 3/2, আর নিচে আসবে হচ্ছে
এখানেও আসবে হচ্ছে 3/2, আর এখানে মাইনাস, এখানে আসবে z⁻⁷ 7/2, আর এই পাশে আসবে হচ্ছে 7/2। ঠিক আছে, এবার যদি আমি লিমিটার মানগুলো বসিয়ে দিই, যদিও আমি বলেছিলাম যেটা আমরা অনির্দিষ্ট যোগজীকরণের মতো করে চিন্তা করব, বাট আমরা হচ্ছে যে অলরেডি আই গেস কলেজে থাকতে পড়েছি যে যদি এমন থাকে যে ইন্টিগ্রেশন অফ a থেকে b f of x dx, ঠিক আছে, তো এটাকে ইন্টিগ্রেট করে যদি ক্যাপিটাল f of x পাই, সেক্ষেত্রে লিমিট a থেকে b, এবং সেক্ষেত্রে যেটা আপার লিমিট সেটা প্রথমে বসাতে হয়, এবং সেখান থেকে হচ্ছে লোয়ার লিমিটটা জাস্ট বিয়োগ করে দিতে হয়। তো এটা নিয়ে ডিটেইল এক্সপ্লেনেশন হচ্ছে আমরা যখন নির্দিষ্ট যোগজীকরণের ক্লাসটা করব তখন আরেকবার দেখবো আর কি, জাস্ট আমি সামারিটা তোমাদের একটু মনে করিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে এখন যদি আমি লিমিটের কথা চিন্তা করি, এক্ষেত্রে লিমিট ছিল হচ্ছে 0 থেকে π/2। আচ্ছা, প্রথমে আমি জেড এর ভ্যালুটা বসাই। তাহলে এখানে 3/2 আছে, তো উল্টে দিলে কি হবে, এখানে হবে 2/3, আর এখানে জেড মানে আমরা ধরেছিলাম সাইন, তাহলে এখানে হচ্ছে সাইন এক্স, এটা টু দি পাওয়ার হচ্ছে 3/2, এখানে মাইনাস, এটাকে উল্টে দিলে হবে 2/7, ঠিক আছে, 2/7, আর এখানে হবে কি সাইন, এখানে হবে 7/2। আচ্ছা, সো এবার এই পুরাটার মধ্যে লিমিটের মান বসাতে হবে। তো এখানে আপার লিমিট কত আছে, আপার লিমিট আছে π/2, তো আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কত 1। তাহলে আমরা যখন এরপর ফার্দার ক্যালকুলেট করব, আমরা যে কাজটা করব, এই জায়গাগুলোতে একটা 1 চিন্তা করব, এই এই জায়গাটা একটা 1 চিন্তা করব, আর এখানে সাইন এক্স লিখতে হবে, সাইন এক্স, ঠিক আছে, আর এই জায়গাগুলোতে আরেকটা 1 চিন্তা করব। অলরাইট, আচ্ছা, আর এরপর লিমিট কত 0, সাইন 0-র মান কত, সাইন 0-র মান 0, সো ইভেন্চুয়ালি হচ্ছে এখানে 0 বিয়োগ করতে হবে, 0 বিয়োগ করার তো আসলে কিছু নাই। ঠিক আছে, তাহলে আমাদের যেটা করবো, এখানে 1 দিয়ে গুণ করলে এখানে সিম্পলি থাকে হচ্ছে 2/3 মাইনাস, এখানে থাকে 2/7। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এখানে ফার্দার ক্যালকুলেট করি, নিচে আসবে 21, তাহলে এখানে হচ্ছে 3 থাকবে, 3 দুগুণ এখানে হচ্ছে 6, এখানে 7 আসবে, তাহলে 7 দুগুণ এখানে হবে 14, মাইনাস এখানে হবে 3 দুগুণে 6, তাহলে ক্যালকুলেট করে আমি কত পাবো 8/21। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 8/21। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো, মানে এই প্যাটার্নের ম্যাথগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা দেখেছিলাম যেগুলো 3 স্টার ছিল। সো আমরা যদি সিমিলার ভাবে পরের ম্যাথটার কথা চিন্তা করি, সো পরের ম্যাথটাতে দেখো এখানে হচ্ছে যে এটার পাওয়ার আছে 4, এটার পাওয়ার আছে 1, তাহলে এই ম্যাথটা আমি কিভাবে করবো, আমি আপাতত লিমিট নিয়ে চিন্তা না করি। সো এখানে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4 থেটা সাইন থেটা ডি থেটা, ঠিক আছে। সো এবার আমি হচ্ছে একটা কাজ করি, আমি এই ম্যাথটা খুবই সিম্পল ভাবে করে ফেলতে পারবো। আমি এখানে হচ্ছে cos থেটা সমান জেড চিন্তা করি, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে আমি যেটা পাবো, cos থেটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে মাইনাস সাইন থেটা ডি থেটার এপাশে কি আসবে ডিজেড, বা এটাকে চাইলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি সাইন থেটা ডি থেটা সমান মাইনাস ডিজেড। ওকে, আচ্ছা, তাহলে এবার হচ্ছে এই ভ্যালুগুলো জাস্ট আমি এখানে বসাই। তাহলে এখানে বসালে কি হবে চলো দেখি। এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থেটার জায়গায় আমি কি বসাবো, আমি বসাবো হচ্ছে z টু দি পাওয়ার 4, আর সাইন থেটা ডি থেটার জায়গায় কি বসাবো, মাইনাস ডিজেড। তাহলে মাইনাসটা বাইরে রাখি, এখানে জাস্ট ডিজেড। তাহলে দেখো একদম খুবই সিম্পল একটা ম্যাথ এটা পরিণত হয়ে গেল। তাহলে এরপর ফার্দার এখানে মাইনাসটা মাইনাসের মতো থাকুক, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করি, তাহলে এখানে কি আসবে z টু দি পাওয়ার 5/5 প্লাস সি। আর যদি লিমিট বসিয়ে ম্যাথটা করি, তাহলে এখানে হচ্ছে দেখো কি কি আসবে, এখানে 0 থেকে π/2 ছিল, তাহলে আমি লিমিটটা যদি বসাই, এখানে ছিল 0, এখানে হচ্ছে π/2, এখানে 0, এখানে π/2। অলরাইট, তাহলে এবার আমি যদি মানগুলা বসাই, এখানে যেটা হবে, এখানে আসবে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 5/5, ঠিক আছে, আর এটার লিমিট হচ্ছে 0, আর উপরে হচ্ছে π/2। সো আমি যদি একবারে জেড এর মানটা বসাই cos থেটা, তাহলে এখানে হচ্ছে cos থেটা টু দি পাওয়ার 5। তো এবার আসো ক্যালকুলেট করি, যদি ক্যালকুলেট করি তাহলে প্রথমে কি মাইনাস π/2, ঠিক আছে, সো এখানে আসবে হচ্ছে মাইনাস cos π/2, নিচে 5, এটার উপরে আবার টু দি পাওয়ার 5, ঠিক আছে। এরপর কি হয়, যেখানে আমরা দেখেছিলাম যে মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে, কিন্তু এখানে অলরেডি একটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এখানে প্লাস আসবে, আর এখানে হবে হচ্ছে cos, লোয়ার লিমিটে কত আছে 0, ঠিক আছে, আর নিচে 5, তাহলে এখানে 5। তো এবার আমি যদি ক্যালকুলেট করি, আমরা জানি cos 90 মান কত 0, ঠিক আছে, সো cos 90 মান যেহেতু 0, তো এখানে প্লাস মাইনাস আর কোনো কিছুই ম্যাটার করছে না, পুরা জিনিসটা ইভেন্চুয়ালি এখানে 0 চলে আসতেছে, আর এখানে প্লাস cos 0-র মান কত 1, উপরে 1 নিচে 5 আছে, তাহলে এখানে 1/5 হবে, ক্যালকুলেট করলে একেবারে 1/5 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি 1/5। ঠিক আছে, তো এই টাইপের হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ আছে, চলো আমরা এই ম্যাথটার দিকে লক্ষ্য করি।
সো এই ম্যাথে যেটা আমরা করতে পারি, দেখো এই ম্যাথে কি আছে, এখানেও আমরা আগে লিমিট নিয়ে চিন্তা না করি, আগে নর্মালি জাস্ট ক্যালকুলেট করি। তাহলে এখানে sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 5x dx আছে। সো এই যে sin টু দি পাওয়ার 4 আছে, ওকে আমরা ওর মতো রেখে দিই। এই cos টু দি পাওয়ার 5 নিয়ে হচ্ছে আমরা একটু ক্যালকুলেট করি, কিভাবে চলো দেখি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে হচ্ছে sin টু দি পাওয়ার 4x ওর মতো থাকুক, এই cos টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 4x ইনটু cos x dx লিখি। ঠিক আছে, তাহলে এটা অ্যাডভান্টেজটা কি পাবো? অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে sin টু দি পাওয়ার 4x ওর মতো থাকুক, cos টু দি পাওয়ার 4x কে আমি সামহাউ সাইনে কনভার্ট করব। তো সেটা কিভাবে করা যায়? সেটা করার জন্য যেটা করতে পারি, এখানে cos স্কয়ার x এর উপর আবার একটা হোল স্কয়ার আমি চিন্তা করি, আর এখানে cos x dx লিখি। দেন ফার্দার এখানে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x আছে, cos স্কয়ার কে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার কে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x এর উপর একটা স্কয়ার আছে, আর এখানে cos x dx আছে। সো এইভাবে পুরো জিনিসটা মানে সাজানোতে আমার লাভটা কি হলো? লাভটা হচ্ছে এবার যদি কিনা তুমি z সমান sin x ধরো, ডিফারেন্সিয়েট করলে এই পাশে পাবা dz, এখানে পাবা cos x dx। তাহলে লাভ হচ্ছে এই cos x dx এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? dz। আর এই যে সাইন গুলো আছে এই জায়গাগুলোতে তুমি কি বসাতে পারো? z। তাহলে আমাদের ম্যাথটা কিন্তু আবারও খুব সহজে হয়ে গেল। এবার যদি আমি ক্যালকুলেশন করি, দেখো sin টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি লিখবো জাস্ট সিম্পলি z টু দি পাওয়ার 4, এখানে লিখবো 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার, আর cos x dx এর জায়গায় কি লিখবো? dz। এবার এটা এখন আর কোনো ত্রিকোণমিতিক ম্যাথ থাকলো না, এটা একটা অ্যালজেব্রিক ম্যাথ হয়ে গেল। আমি জাস্ট এটা ফার্দার ক্যালকুলেট করবো। সো যদি ক্যালকুলেট করি, দেখো এখানে কি কি পাচ্ছি। তাহলে এখানে প্রথমত ইন্টিগ্রেশন, এখানে পাবো z টু দি পাওয়ার 4 ওর মতো থাকুক, 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার, আমাদের ছোটবেলার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো। তাহলে 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে dz। দেন এদেরকে আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে এই পাশে পাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4 মাইনাস 2 z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 8, এই পুরাটা dz। তাহলে এবার আমি যদি এদেরকে ফার্দার ক্যালকুলেট করি, আমরা এই পাশে বাকি ক্যালকুলেশনটুকু করে ফেলি, তাহলে হচ্ছে z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে পাবো z টু দি পাওয়ার 5/5 প্লাস, এরপর হচ্ছে সরি প্লাস না এখানে মাইনাস আছে, তাহলে এখানে হচ্ছে এরপর আমরা যে দেব মাইনাস 2, এখানে হচ্ছে z টু দি পাওয়ার 7/7 প্লাস, এরপর এখানে কি হবে? z টু দি পাওয়ার 9/9। ঠিক আছে, আর যেহেতু কিনা এটা বলেছি, যেটা যদিও আমরা মূলত অনির্দিষ্ট যোগজীকরণ নিয়ে ডিসকাস করছি, বাট টাইপের সাথে যেহেতু ম্যাচ করছে, আমরা এই ম্যাথগুলো করে ফেলতেছি এখনই। নির্দিষ্ট যোগজীকরণে আমরা আবার পড়বো সিমিলার টাইপের ম্যাথ। তাহলে এখানে লিমিট কি ছিল? এখানে ছিল 0, আর এখানে পাই 0, আর এখানে পাই 0 পাই। তো প্রত্যেকটা লিমিট আমি আপাতত বসিয়ে দিচ্ছি। বাট আমি যেটা বারবার বললাম যে এই মুহূর্তে আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই টাইপের ম্যাথ গুলা বোঝা। নির্দিষ্ট যোগজীকরণ তো আসলে আলাদা কিছু না। তো নির্দিষ্ট যোগজীকরণে আলাদা করে কি করতে হবে? জাস্ট ভ্যালু গুলা বসাতে হবে। যেমন এই ক্ষেত্রে ভ্যালু কত? এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই। এবার আমরা তাহলে জেড এর মানটা বসাই, জেড কত? সাইন এক্স। তাহলে এখানে যেটা হবে সাইন টু দি পাওয়ার 5/5 মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 7 x/7 প্লাস সাইন টু দি পাওয়ার 9x/9। তাহলে এবার যদি কিনা আমি লিমিটিং ভ্যালু গুলা বসাই, তার মানে আমি যদি কিনা একবার সাইনের জায়গায় প্রথমে যদি পাই বসাই, আমরা জানি যে সাইন পাই এর মান কত? 0। ঠিক আছে, আবার যদি এখানে 0 বসাই, সাইন 0 এর মানও কত? 0। তার মানে এখানে 0 থেকে 0 বিয়োগ করলে কত? 0। তার মানে এখানে আসলে ইন ডিটেইলে আলাদা ক্যালকুলেশনের কিছু নাই। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন এ, যেটার মান হচ্ছে 0। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো এখানে আজকে মূলত দেখানোর চেষ্টা করেছি যে নর্মাল যে ত্রিকোণমিতির ম্যাথগুলো থাকে, যেগুলো হয়তো আমরা নর্মালি করতে পারি না, সেগুলো যদি কিনা আমি আইদার ত্রিকোণমিতিক ফর্মুলা অথবা নর্মাল একটা সাবস্টিটিউট করি, সেক্ষেত্রে এটা একটা নর্মাল অ্যালজেব্রিক ফর্মে চলে আসে, বা ডাইরেক্ট ত্রিকোণমিতির যে সহজ সহজ ফর্মুলাগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম, সেগুলো দিয়ে আসলে কভার করা যায়। তো আজকের মতো ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আরেকটু ডিটেইলে বা আরেকটু কঠিন কঠিন ম্যাথগুলো করার চেষ্টা করব। সবার জন্য নিরন্তর শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।